করব, এটাকে আরও বেশি মাত্রায় আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা আলোচনা করার জন্য এসেছি। আমাদের এ পর্যায়ে আলোচনা করবেন ৪ নং কামাতকালী ইউনিয়নের ছাত্র দলের সদস্য সচিব জনাব আপনি দেন আমাদের মাঝে উপস্থিত আছেন ৪ নং কামাতকালী ইউনিয়নের ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক জনাব আবু হানিফা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অন্যান্য হিন্দু ধর্মের ভাইদের আদাব, নমস্কার। আজকের এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমাদের যে আলোচনা সভা, আসলে এখানে তো বিশেষ কিছু বলার কিছু নেই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, মূল বিএনপি অন্যান্য সংগঠনে, ওনারা অবশ্যই মূল্যবান বক্তব্য রাখবেন। পূজা মণ্ডপে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা আমাদের তরফ থেকে ইনশাল্লাহ 100% সাহায্য সহযোগিতা করব। আর বেশি কিছু আমি বলবো না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আবু হানিফাকে পর্যায়ে আপনাদের সামনে পরিচিতি হবেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখবেন ৪ নং কামাতকালী ইউনিয়নের যুব দলের সম্মানিত আহ্বায়ক আব্দুল জব্বার সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী সকল সদস্য, আপনার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা জানি আপনাদের এই দুর্গাপূজা হচ্ছে হিন্দু ধর্মের বড় উৎসব। গতভাবে যেভাবে করেছেন এইবারও এভাবে করবেন। আমাদের সহযোগিতার আগে বলবেন, আমরা সবাই সহযোগিতা করবো, সমস্যা হবে না। আমি মনে করি যে আপনারা যে ভাবতেছেন যে এবার পূজা আমরা করবো না, নাই করবো না, সবাই ভালো সাহস নিয়ে করবে। আমরা তো আছি পাশে, প্রশাসনও থাকবে। ধন্যবাদ। আমরা নামাজের বিরতির জন্য নামাজ শেষ হলে আমরা আলোচনা সভা শুরু করে দিব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন।
আমার বলবেন না বান্ধব আমরা কইবা লাগবে না ওটা আমিও যত আছে 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 প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক টুনিরহাট বাজার দুর্গা মণ্ডপের সাবেক সভাপতি জনাব শৈলেন চন্দ্র স্যার। তাকে আমরা স্বাগত জানাবো করতালির মাধ্যমে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক বিলাস ভাই, আমরা তাকেও স্বাগত জানাবো। এই পর্যায়ে আপনাদের সামনে পরিচিতি এবং আলোচনা করবেন 4 নং কামাতকাজলদিঘি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান ভাই। পূজা মণ্ডপ কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, 4 নং কামাতকাজলদিঘি ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে উপস্থিত টুনিরহাট বাজার ভক্তবৃন্দ এবং আমার দলীয় ভাইয়েরা, সভাপতি সালাম ও আদাব। ভাইয়েরা, আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। আসলে আমার জানা উচিত দেবী দুর্গার আগমন হয়েছে পশুর বধ করার জন্য। দেবী দুর্গা পশুর বধ করছিল, তিনি সকল দেবতাগণের সাহায্য নিয়ে পশুর বধ করছে। পশুর বধ হয়েছে বলে পশু কিন্তু এখনও আছে ভাই। আপনারা মনে করেন যে এর কারণে আমার জানা মতে যে দুর্গা বারবার আগমন হয় যে পশুর বধ ক্রিয়া করার জন্য। এখন সমাজে যেগুলো অসুর আছে, আপনারা সেই অসুরকে চিহ্নিত করবেন এবং আপনাদের পাশাপাশি আমরাও আপনাদেরকে সহযোগিতা করব যাতে অসুরকে চিরতরে বধ করতে পারি। এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সুন্দরভাবে কথা বলার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন সাবেক সাধারণ সম্পাদক, টুনিরহাট বাজার পূজা মণ্ডপের সাবেক সাধারণ সম্পাদক জনাব বিলাস চন্দ্র রায়। আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজকের এই মিটিংয়ের পাশাপাশি উপস্থিত হয়েছেন আমাদের অত্র কামাতকাজলদিঘি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখানে আছেন অত্র ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি, আছেন সাংগঠনিক সম্পাদক, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি ও ছাত্রদল, যুবদল, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছে অত্র মন্দির কমিটির সভাপতি, সম্পাদক। উপস্থিত আছেন অত্র মন্দিরের সাবেক সম্মানিত সভাপতি এবং ভক্তবৃন্দ। শ্রেণীভেদে মুসলমানদের প্রতি যদি আমার আদাব, হিন্দু
হিন্দুদের প্রতি নমস্কার। আজকে সামনে 1 অক্টোবরে সম্ভবত মহালয়া, আমাদের পূজা আর 20-25 দিন পরেই শুরু হতে যাচ্ছে। তাই আমাদের আয়োজনের চলছে। আজকে আমাদের আয়োজন, আজকে মিটিং ছিল, আমরা প্রতিমা কীভাবে তৈরি করব, মালাঘর কোথায় নেব, এটা নিয়ে একটা আলোচনা ছিল আমাদের, সেটা সিদ্ধান্ত হয়েছে। সেই সুবাদে আপনারা এসেছেন, আমরা সামনে পূজা করব। আমাদের আসলে মূল ঘটনা হচ্ছে রাজনৈতিক দিক দিয়ে একটু লক্ষ্য করলেই আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটু মনের ভিতর একটু ভয়ভীতি কাজ করছে। আমরা আমাদের গ্রামের মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, ফেসবুকে, নেটের যুগে বিভিন্ন ঘটনা দেখতেছি। এগুলা দেখে অনেকে ভয়ভীতি একটা জাগতেছে মনের ভিতর যে পূজা হবে কি হবে না, পূজা করতে যায় কোনো সমস্যা হবে কি না, এই ধরনের কতগুলো প্রশ্ন আসতেছে। আমি বলবো, এই মন্দিরের সাবেক সেক্রেটারি হিসাবে বলবো যে আমি অনেকদিন সেক্রেটারি ছিলাম, এবং আমি আমার যতদিন থেকে আমি টুনিরহাট আসা শিখছি ততদিন থেকে দেখছি যে শুনি নাই কোনোদিন যে টুনিরহাট দুর্গা মন্দিরে পূজা করতে যায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই ধরনের কথা আমি শুনি নাই। কারণ যদিও আমরা সংখ্যায় কম, আমরা হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু কথাটা কেন আসলো যে সংখ্যায় কম, তো অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলে আমরা কে কোন দল করি না করি সেটা বড় জিনিস নয়। আমাদের পূজার সময় কিন্তু সবাই আসে, এখানে আসে, আমাদের দেখা করে যায়। দাদা, কাকা, ভাইয়া, কোনো সমস্যা আছে, সবাই আসে এখানে, নেতৃবৃন্দ আসে, দেখা করে যায়। বিভিন্নভাবে ওনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা তিনাদের কাছে চাঁদার জন্য যাই, আমাদের চাঁদা দেন। আমরা জোর করে তাদের কাছে 100 টাকার জায়গায় 200 টাকা, 500 টাকার জায়গায় 800 টাকা চাঁদা নেই। অনেকে এখানে আসেন, আমি কিন্তু চাঁদা বাজারে তুলি, অনেকের কাছে নেই। এভাবে আমরা চলে আসতেছি। আশা করি সামনেবারও আমরা এভাবে পূজা করব। আমি মনে করব যে আমাদের কোনো সমস্যা হবে না, এবং আপনারা আবার আমাদের আগেই সহযোগিতার হাত বাড়িয়েছেন যে পূজা করতে যায়, আমরাও আছি আপনাদের সাথে। তা আমরা আমাদের বুকটা আরও সাহসে ভরে গেল যা আমাদের পূজা করতে আর কোনো সমস্যা হবে না। কোথায় কি ঘটছে দেশে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের এলাকায় কোনো সমস্যা হয় নাই, চোখের সামনে কোনো সমস্যা হয় নাই। অতএব আমরা ভালো আছি, আমাদের পূজা হবে, এবং প্রয়োজনে কতবার চেয়ে আরও ভালো করার চেষ্টা করব। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিলাস দাকে। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। গণঅভ্যুত্থানের এই বাংলাদেশে আমরা আর সংখ্যালঘু বলবো না, আমরা একে অপরকে ভাই, বন্ধু, আত্মীয়, প্রতিবেশী হিসাবে আমরা স্বীকৃতি দিব। কারণ পূর্বের ন্যায় আমরা একটু ভালোবাসা দিতে এসেছি। বিনিময়ে এই সামনে যে আপনাদের পূজা, এটাকে আরো বেগবান করার লক্ষ্যেই আমাদের আজকের প্রত্যয়। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন টুনিরহাট বাজার মণ্ডপের বর্তমান সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র রায়। আমরা তাকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার। ওম তৎসৎ। আসন্ন 2024 টুনিরহাট বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের আজকে মত বিনিময় সভায় উপস্থিত আছেন 4 নং কামারকাজলডিঙ্গি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক এবং ছাত্র দল ও যুব দল, সবাইকে আমার আদাব এবং সবাইকে নমস্কার। আসলে প্রতি বছরে আমরা কিন্তু পূজা করে আসি, আর পূজা আসলেই আমরা যেই সরকারে থাকুক একটু না একটু কিন্তু আসে যায়। এখন এবারে একটু ভিন্ন রকম রাজনীতি প্রেক্ষাপটে, যাই হোক, যেহেতু আপনারা এগিয়ে এসেছেন এবং কি আমাদেরকে সাহায্য সহযোগিতার জন্য এসেছেন, আমরা মনে করব যে এই বর্তমান যে পূজা আসতেছে, এটা যেন আমরা
গত বছরের থেকে এবারে যেন আরও বেশি করে উদযাপন করতে পারি, সেই আশাটুকু ব্যক্ত করে আমার এখানে আলোচনা। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক সভাপতি প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা 7 নং ওয়ার্ড বিএনপি এবং 4 নং কামাতগঞ্জ ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা ডাকলে অবশ্যই আমরা আসবো, আমরা ডাকলে অবশ্যই আপনারা আসবেন। একটা বন্ধন তৈরি হবে, এই বন্ধনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে সেটি একটি দিগন্ত মাইল ফলক হবে বলে আমার বিশ্বাস করি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 7 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মইনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার টুনিহাট বাজার শারদীয় দুর্গা পূজা মন্দিরের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাধারণ সম্পাদক মহোদয় সহ আমাদের 4 নং কামাতগঞ্জ ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের সাংগঠনিক সম্পাদক গোবিন্দা সহ ছাত্রদল, যুবদল, এখানে স্বেচ্ছাসেবক দল সহ যারা এখানে সংগঠন এসেছেন এবং আমার সামনে বসা 7 নং ওয়ার্ড বা অন্যান্য ওয়ার্ডেরও হিন্দু ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার স্বজাতি ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার পরিচয় দেওয়ার কিছু নাই। আমি উত্তরাঞ্চলের 7 নং ওয়ার্ড, যেটা আমাদের যেখানে দাঁড়িয়ে আছি এখানকার আমি সভাপতি। আমার পরিচয় তবে টুনিহাটের বাসিন্দা, এখানে যারা আছেন সবাই আমি কিন্তু প্রতিবেশী এবং গ্রামবাসী। প্রতিদিন আমার সঙ্গে দেখা হয়, মত বিনিময় হয়। তো এবারে কিন্তু কোনো সরকার নেই দেশে, অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য আপনাদের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে, আসাটাই স্বাভাবিক। এবার আমাদের যেহেতু কোনো সরকার দলের ক্ষমতা নেই, একটু দ্বিধাদ্বন্দ্ব হতেই পারে। তো অন্তর্বর্তীকালীন সরকার হলে কী হবে? আমরা তো প্রতিটি দলের মানুষ, আমরা তো আছি এখানে নাকি? আমরা আপনাদের আগেও সহযোগিতা করেছি, এখনও করব, ভবিষ্যতেও আছি। আপনাদেরকে আমরা কোনো সহযোগ ফেলে দিয়ে নেই, এবারও দিব না। এই জন্য আমরা এসেছি আপনাদের সামনে সাহায্য করার জন্য। আপনারা আগের থেকেও জাঁকজমকপূর্ণভাবে আপনারা পূজা করবেন। এতে যদি কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করে আমাদেরকে জানাবেন। কেউ যদি মোবাইলে কোনো প্রকার হুমকি ধুমকি দেয় আমাদেরকে জানাবেন, মোবাইল নাম্বারটা আমাদের দিবেন, আমরা দেখব। আমাদের সভাপতি আছে, এই যে আমাদের সাংগঠনিক সম্পাদক, আপনাদের ধর্মাবলম্বী ভাই, ওনাকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। ভয়ভীতির কিছু নাই। আগের থেকেও আপনারা আরও বেশি করে আনন্দ উৎসব করবেন, মাইক বাজাবেন। আমাদের এখানে কিন্তু একটা প্রথা আছে, আমি দেখেছি এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছু জিনিস কেন জানেন? হিন্দুরা কিন্তু অনেক বড় বড় বাড়ি এখানে ছিল, বস্ত হয়েছে ইনশাল্লাহ দেখেছি। 71 সালে যখন শিবির থেকে আসার পরে এই যে রাজমোহন, এই যে এরা কোথায় ধ্বংস হয়েছে জানেন? 71 সালে আসার পরে তাদের কোনো কোষাকুড়ি টাকা পয়সা ছিল না, বাড়িঘর ছিল না, শুধু মাঠগুলো পড়েছিল। কি দাদা হয়? এনারা কি করলো জানেন? 1 বিঘা জমি বিক্রি করে 3 বিঘা জমি বিক্রি করলো, বাচ্চা কাচ্চা খাওয়াতে হবে। এখান থেকে কিন্তু শেষ হয়ে গেল তারা, এখান থেকেই কিন্তু তারা নিঃস্ব হয়ে গেছে। 1975-76 সাল পর্যন্ত জমি বেচা শেষ। তাই আজকে ওরা কি সংখ্যালঘু হয়ে গেছে? না, তারা এখনো আছে, তো বাংলাদেশে আছে তো এখনো। তারা যে কজন আছেন আপনার এই সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু। আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আমরা তো আছি পাশে নাকি? কোনোদিন আমার কি আপনাদের ফেলে চলে গেছি কোথাও? যাই নেই। ইতিপূর্বে আমার মনে আছে ফখরুদ্দিনের আমলে এইখানে একটা টেবিল ছিল আর একটা বেঞ্চ ছিল। ধনেশ দাস এখানে ওই চাঁদা কালেকশন করতেছে। আমি একদিকে আমার যাচ্ছি, আমাকে ডাক দিয়ে বলছে দাদা এদিকে আসে বসছি, পুলিশ আসে আমাকে ধমক দেয়, বলছে দাঁড়িয়ে দেখছে, আপনি এখানে ঢুকছেন কেন? কেন ঢুকবেন আপনি? ধনেশ দাস ভাই থামেন থামেন, আপনি চেনেন লোকটা চেনেন? আমি ধমক দিচ্ছেন কাকে? ইনি যেখানে দাঁড়ায় আছে এখানে বাড়ি, আপনি ধমক দিচ্ছেন না? এনারা আমাদের পূজার সহযোগিতা করে, মানে সবসময় আমাদের পাশে এসে দাঁড়ায়। এই জন্য আমরা এখানে ঠিক মতো পূজা করতে পারি। হ্যাঁ ভাই, আমার ভুল হয়ে গেছে, পুলিশটা আমার কাছে ক্ষমা চায়। এখান থেকে সরঞ্জার ওখানে গেলাম, ওখানে পুলিশটা ছিল। আপনি একটু ভালো হয়েছে, আপনি একটু থাকেন, আমি চুড়িয়া যা চা খাই আসি।
আমরা ইতিপূর্বে সহযোগিতা করেছি, এখন ইনশাআল্লাহ করবো। আমাদের সহযোগিতার হাত আপনাদের সামনে থাকবে। তো এই বলে আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের নেতৃবৃন্দ আছেন ওনারা বলবেন। তো সবাই ভালো থাকেন, সামনে পূজাটা জাগ্রতভাবে করবেন, মাইক বাজাবেন। শুধু ওই একটু সময় তো আপনারা দেনই, এটা তো জানেন, এটা বাজিয়ে আপনারা সুন্দরভাবে পূজা করবেন, আমরা সবসময় থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও আদাব, ধন্যবাদ। ধন্যবাদ মনির ইসলাম আমাকে। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, আজকের এই মত বিনিময় সভার শুভেচ্ছা বক্তব্য আমাদের প্রথম সভাপতি, তারপর সবার কাছে শেষ করছে। আমরা সবাই এখানকার লোক। সম্মানিত উপস্থিতি, আজকের এই মত বিনিময় সবার প্রিয় মুখ, সবার আস্থাভাজন এবং আমার প্রিয় স্যার সাবেক সভাপতি শৈলেন চন্দ্র রায় স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। 2024-এর টুনিরহাট মাঠে অর্থাৎ আমাদের মন্দিরের সামনে উপস্থিত যারা রয়েছেন এই শারদীয় দুর্গাপূজার আগাম মিটিং, আমরা কিন্তু মিটিং তো কাজেই আমি এখানে আসি আমাদের জাতীয়তাবাদী দলের ইউনিয়ন লিডার রঘুল ভাই, মানে আমার অনেক সিনিয়র ভাই, একই স্কুলে পড়াশোনা করছি আমরা, তো তখন থেকে আমি চিনি ওনাকে। আর আছেন বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আছেন আমাদের মানে সাবেক এবং নূতন কমিটির সদস্যবৃন্দ এবং যারা আমাদের হয়ে আছেন, আমি সকলকে আদাব নমস্কার জানাচ্ছি। জানিয়ে কিছু কথা আমি এখানে বলতে যাচ্ছি। তো এখানে একটা কথা আছে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের কিন্তু এই কথাটা কিন্তু মানতে হবে। এখানে কথা উঠছে আমরা কেন সংখ্যালঘু? আমরা তো আমাদের কাজ করছি। যারা মুসলিম তারা তাদের কাজ করে, তারা ঈদ করে বা বিভিন্ন ধর্মীয় পর্ব পালন করে। আমরা দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, অনেক পূজা করি। কই সমস্যা তো দেখি না, আমি সমস্যা তো আসে না এখানে। আর আজকে এই 7 নং ওয়ার্ড বিএনপি যারা এখানে উপস্থিত আছে, আরে তারাই তো আমার এই মন্দির কমিটির সদস্য, তারাই তো সদস্য আমার। এই যে আজকে যে আছে এই মহিনুল ভাই আমাদের, এখন এটাকে কি বলবো আমি, আমার বাবার সময় পূজা করে গেছে এখান থেকে। এখন আমি দীর্ঘদিনের সভাপতি ছিলাম, বিগত 25 বছর ধরে এই মন্দিরটার সভাপতি আছি আমি কি কম দেখছি এই যে সহযোগিতা? এই যে পাশে আছে এই ওর বাবা চাচা যারা আছে, তারা তো আমাদের আমি বলবো কমিটির লোক, তারাই তো এখানে আসে আমাদের উৎসাহিত করে এই মন্দিরটাকে আমাদের বিভিন্ন, এখন এক সময় গান পর্যন্ত হতো এখানে, কি হয়েছিল, গান হয়েছিল, তারপরে ভালো ভালো আরতি হচ্ছে। এখন ধর্মীয় দিক থেকে আমরাই বলছি যে মসজিদের চাপ আছে বা ইয়ার চাপ আছে, আপনারা একটু পিছিয়ে থাকেন, সহযোগিতা করেন। তবুও তো এখনো তো সহযোগিতা করছে, তারা আমাদের এখানে ভয়টা কিছু, কোনো ভয় নেই। তাই আমি বলতে চাচ্ছি যে আগাম আপনারা যখন এসে আমাদেরকে আরো সহযোগিতায় মানে সহযোগিতা করতে, সাহস দিয়ে সহযোগিতা, এটা টাকা পয়সা না, সাহস দিয়ে সহযোগিতা, এটাই কিন্তু আমরা খুব খুশি। মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আমি একটা জিনিসে বলবো, আজকে দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমাদের আসছে, তো কাজে দেশে কিন্তু সরকার নাই, আবার না থাকার কারণে এই যে মানুষ বলে না যে সরকার চলে গেছে, এই যারা হিন্দু ধর্মাবলী আছে এদের সংখ্যা এখন এদের খুব অসুবিধা হতে পারে, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন ইয়ার মাঝে আসতেছে। কিন্তু আমাদের এলাকার নয় কিন্তু এগুলো সব দক্ষিণ অঞ্চলে। আমি কিন্তু ইতিপূর্বে বলে এসেছি যে দক্ষিণ অঞ্চলের যারা হিন্দু আছে তারা কিন্তু মনে করে না যে আমরা সংখ্যালঘু, তারা যাচ্ছে যে ওই মুসলিম ধর্মে যারা আছে ওরা যেমন আমরাও তেমন। তো কাজেই ওরা যখন ওই মসজিদে আজান বা নামাজ টামাজ হয় তখন দেখেন যে ওরা ঢাক ঢোল পিটিয়ে ইয়া করে যাচ্ছে। তো কাজেই সংঘর্ষ ওই জায়গায় লাগবে না, টুনিরহাটে লাগবে বলেন তো? সংঘর্ষ তো ওই জায়গায় লাগবে, ঠিক আছে? সংঘর্ষ তো আমাদের এখানে লাগবে না, কারণ আমরা একে অপরকে মান্য করে চলি। এখানে আমাদের পূজা হয়, যখন আজান করে যায় সবকিছু বন্ধ। আরে পূজা তো ভিতরে চলছে, তো ওই ঢাক ঢোল বাজাতে হবে এমন তো কথা না। এইগুলো মানুষ বুঝে না, কিন্তু না বুঝে কিন্তু দক্ষিণ অঞ্চলে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। এই বছর ঘটেনি, পরের বছর ঘটিছে। পরের বছর ওই আকেজি একটা আছে, ওই আকেজিটা ঝাড়েছে, যখন সুযোগ হয় তখন ঝাড়েছে। আর ওইগুলাই কিন্তু সারা বিশ্বে মিডিয়ার কাছে চলে যাচ্ছে, বিভিন্ন মহলে চলে যাচ্ছে, তখন বলতেছে যে বাংলাদেশের হিন্দুরা খুব কষ্ট হচ্ছে। কি ঘটনা এইরকমের, এর বাইরে না। কিন্তু আমি সব কিন্তু ভাঙায় বললাম কিন্তু জিনিস,
আমাদের টুলিহার এই পঞ্চগড় আমরা এই জায়গায় আমাদের এইরকম কোনো সরকার পরিবর্তন হলে কোনো সমস্যা আমাদের কোনোবারে আসেনি এবং কোনো এখানে হুমকি কোনো ধমক আমরা তো টুলিহাটে একটা 50টির জায়গায় পূজা করতেছি কিন্তু কোনো সমস্যা বা অন্য কোনো নাই এখানে। আমি একবার থানায় প্রশ্ন করছিলাম যে আপনারা 10-12 জন লোক কেন দেন আমাদের টুলিহাটে, ওইটা আমাদের লেখা আছে ঝুঁকিপূর্ণ এরিয়া, টুলিহাট নয় ঝুঁকিপূর্ণ এরিয়া আমাদের, যার জন্য ওইখানে 10-12 জন লোক এখানে দেওয়া হয়। আমি বললাম যে দেখেন একটা আনসার একটা পুলিশও দেন না তো এখন করতে পারি কিনা, বিলাস বলছিলাম করতে পারি কিনা আমাদের এখানে আসলে ওগুলো আসবে নাকি, কারণ একটা জিনিস আছে এখানে আমরা একটা পরিচিতি মুখ, বিলাস একটা পরিচিতি মুখ, রবিন একটা পরিচিতি মুখ, বিপুল একটা পরিচিতি মুখ, এই পরিচিতি মুখগুলার সামনে লজ্জার কারণে বা অন্য কোনো কারণে ওরা কেউ না আসবে, কারণ আমরা কিন্তু ওই প্রকৃতির মানুষ না যে কারো ক্ষতি করে আমরা কোনো কাজ করি। আজকে টুনিহাটে আমাদের একটা এইখানকার সভাপতি যখন থাকে 5 দিনের 7 দিনের একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হয় সভাপতিকে। সভাপতি যদি কারো যদি বিশৃঙ্খলা কিছু দেখে মনে হয় তার নামে যদি একটা কেস দেয় তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, এই একটা নির্দেশনা কিন্তু থানাতে দেওয়া হয়, বিশাল একটা পাওয়া দেওয়া হয় সেই সময়। তো কাজেই আমরা এই কাজ কোনোদিন করি আর এখানে কেউ আসেও নি, বরং আসলে স্যার একটা জিলাপি টিলাপি খেলাম চলে গেলাম, আর জিলাপি খাবে না আরো অন্য কিছু মিষ্টি খাওয়া, জিলাপি খাবে কেন, এইভাবেই কিন্তু আমরা চলে আসছি কিন্তু এখানে। তো কাজেই আগাম সহযোগিতায় বা সাহসে আপনারা এসেছেন, তো কাজেই আমাদের এই ভক্তবৃন্দ আছে এখানে, এরাও কিন্তু আপনাদের কাছে অনেক খুশি কিন্তু এবং কৃতজ্ঞ, কিন্তু সবাই কৃতজ্ঞ। তো কাজেই আমি এখন আপনাদের সামনে এটাই বলতে যাচ্ছি যে আমাদের পূজা শারদীয় পূজা আজকে 20-25 দিন আছে, আমরা আগাম প্রস্তুতি তো না নিলে তো হবে না, ঠাকুর বানাতে হবে, ব্রাহ্মণ নির্ধারণ করতে হবে, কারণ আমাদের পয়সা করিও কম, সেগুলো আমাদের একটু উঠাইতে হবে আমাদের ভক্তবৃন্দের মাঝে, সেগুলো দিয়ে আমরা পূজা করব। তো পূজার সময়ে আমি চাচ্ছি আপনাদের এই সহযোগিতা, আপনারা আসবেন, অন্তপক্ষে বসে একটু চা পানি খেয়ে যাবেন, আমি এইটুকুই চাচ্ছি আপনাদের। তো এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় স্যারকে। এই পর্যায়ে মানে একটা ঘটনা হয়েছে কি, মানে শুরুতে আমার এই 7 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক চেন অফ কমান্ডের একটা বই বোঝা গেছে, কিন্তু যেহেতু উপস্থাপনার দায়িত্বে আছে তো আপনাদের সামনে মানে 2 মিনিট কথা বলবেন। স্বাগত। ধন্যবাদ প্রিয় স্যারকে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভক্তবৃন্দ এবং আমাদের আগত নেতৃবৃন্দ, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব বিপুল চন্দ্র রায় উপস্থিত আছেন, আমার প্রিয় স্যার অলিন চন্দ্র রায় উপস্থিত আছেন, বিলাস দাদা, নুরেশ দাদা এবং প্রিয় অতীন স্যার, সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, জানেন আপনারা আমরা এই এলাকার সন্তান, আমরা যদিও একটা দলের পক্ষ থেকে এসেছি কিন্তু আমরা আপনাদের সন্তানের মতো, বন্ধুর মতো এবং ভাইয়ের মতো। তাই এই গণঅভ্যুত্থানের বাংলাদেশে যেহেতু নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, আমরা চাই না কোনো বৈষম্য, আর বলতেও চাই না সংখ্যালঘু, কারণ আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। এই সামনে দিয়ে আপনাদের পূজাটি উদযাপন হতে যাচ্ছে, এটাকে আরো বেশি মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের এই প্রয়াস। আমরা চাই বাংলাদেশের কোনো স্থানে যেন নারীকে ঘটনা না ঘটুক, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এই কাজগুলি অব্যাহত রাখি, তবে দুষ্কৃতীরা আমাদের ভয়ে সেই ভারত শুধু নয়, সেই আমেরিকা যায় পালিয়ে থাকবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে এই আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি শুধু আপনাদের ভালোবাসা দিতে, ভালোবাসা নিতেও, কারণ আমরা মুখে কথা বলি না, আমরা অন্তরের ভালোবাসার মাধ্যমে এখানে এসেছি। আমরা নিজেরাই উদ্যোগী হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। প্রিয় উপস্থিতি, আপনাদের অসংখ্য আমি 7 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে কোনো পরামর্শ, ভালোবাসা, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমরা ছুটে আসবো আপনাদের পাশে। ধন্যবাদ প্রিয় উপস্থিতি সকলকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। এ পর্যায়ে আপনাদের সাথে প্রিয় মুখ, প্রিয় স্যার, 4 নং কামাতকালী ইউনিয়নের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব রবীন্দ্রচন্দ্র স্যারকে আপনাদের সাথে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সঙ্গে বলছি। ধন্যবাদ। তার সঙ্গে এই শ্রী শ্রী শারদীয়া দুর্গা মন্দিরের আমি একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য,
এই পূজা উদযাপন করবে। ধন্যবাদ। আজকে শারদীয় দুর্গা পূজা মণ্ডপে পূজা উদযাপন উপলক্ষে আলোচনা বা এই মন্দিরের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত, 4 নং কামাতকাজল লীগ ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম, আমার সফর সঙ্গী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এই ব্লকের বিএনপি সভাপতি সেক্রেটারি সহ আজকে এই মন্দিরে আমার প্রিয়, আমার সফর সঙ্গী, আমার সহসঙ্গী, এই উদযাপন কমিটির সকল ভক্তবৃন্দ, এই মন্দিরের ভক্তবৃন্দ, সবার প্রতি থাকলো আমার হিন্দু ভাই, আমাদের স্বজাতির ভাইকে থাকলো আমার নমস্কার এবং আমার সফর সঙ্গী আমাদের কৃষ্ণ অভিনন্দন। আসলে কথা বলার এখানে কিছু নেই, পূজা আসবে, পূজা করব। তবে এবার একটু ব্যতিক্রম, অনেক বক্তার মুখ থেকে অনেক কথা এসেছে। বিষয়টা এইরকম যে কোনো এক সময় আওয়ামী লীগ থাকবে, কোনো এক সময় বিএনপি থাকবে, দুইটি দল বাংলাদেশের, একবার বিএনপি আর একবার আওয়ামী লীগ। কিন্তু এবারে 2024 সালের এক ব্যতিক্রম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বিশ্বকে কাঁপিয়ে দেখাই দিছে যেটা একটা ব্যতিক্রম। আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্রদের কাছ থেকে হেরে গেছে। সেই প্রেক্ষাপটে কিছু তুচ্ছ ঘটনা, কিছু রটনা, কিছু বিপদ, কিছু সমালোচনা, এটা বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বীর দিকে একটু ধাবিত হয়েছে। না হলে কিন্তু আমরা কিছু কিছু ঘটনার দিকে আমিও নিজেও যা বাস্তবটাকে উপলব্ধি করেছি। এক্সাম্পল ছোট একটা দিয়ে আমার বক্তব্য শেষ করি। কালিয়াগঞ্জ 4 নং কালিয়াগঞ্জ ইউনিয়ন লাহেরিপাড়া, পাঁচপীর, আটোয়ারি এবং বগুলাডাঙ্গির দেবীগঞ্জ, বালিয়াডাঙ্গির দেবীগঞ্জের কিছু লোক, কিছু অতি উৎসাহিত লোক, এরা আসে বানিয়াপাড়া মন্দিরে আসে অবস্থান করতেছে। ঠিক সেই সময় 5 তারিখ দিবাগত রাত বানিয়াপাড়া মন্দির দক্ষিণ পাশে জমি নিয়ে জবরদখল শুরু হওয়ার কারণে, দীর্ঘদিনের মামলা মোকদ্দমা থাকার কারণে সেই সুযোগটা একটা পক্ষ নিছে, একে অপরের বাড়ি জ্বালাই দিছে। জ্বালাই দেওয়ার পরে বিষয়টা আরও আতঙ্কে মানে ছড়াই দিছে। ছড়ানোর পর এটা একটা এমন একটা মানে তোমার কিভাবে ঘটনায় পরিণত হয়েছে, মানে সবাই খালি মানে শুনেই আমরা আতঙ্কিত হয়ে গেছি। ওখানকার ফজলার চেয়ারম্যান সাহেব ছিল, আমিও ওখানে গেছিলাম। ফজলার চেয়ারম্যান সাহেব বলে চলেন তো মাস্টার সাহেব আমরা ওইদিকে একটু বেড়াইতে যাই, ঘটনাটা কি। অধিকাংশ লোকের কাছে আমরা শুনেছিলাম, সবাই বলতে যে আমরা জানি না, শুনেছি। বুঝতে শুনেন, এইভাবে মনে করেন নিজেকে ক্ষতি করাটা ঠিক না। আমরা সবাই বাড়ি যাই, গুজবে কান দিব না। আপনাকে কেউ বলছে ওই ব্যক্তির কথা বলেন। ফজলার চেয়ারম্যান তাৎক্ষণিক পঞ্চগড়ের যিনি সেনাবাহিনীর যে কর্মকর্তা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন, তার ফোন নাম্বার তার কাছে, উনাকে ফোন দিলেন। উনি বলতেছেন যে উনাদেরকে বুঝান, বলেন এইরকম কোনো গিবত আমাদের কাছে কোনো রিপোর্ট নাই, কারণ যেহেতু আমরা পঞ্চগড়ে অবস্থান করতেছি। আটোয়ারিতে একই ঘটনা, সেনাবাহিনী তখন গাড়িরা আটোয়ারিতে অবস্থান করতেছেন। ওখান থেকে তারা বলল যে কোনো কিছু সমস্যা নাই, এটা একটা গুজব, কেউ কারোর সুনির্দিষ্ট কোনো বলতে পারে না। হ্যাঁ, একটা জের আছে, একে অপরে কিছু হিংসা আছে, মোকদ্দমা আছে, মামলা মোকদ্দমা আছে, কিছু অতি উৎসাহিত লোকজন একে অপরের এই সুযোগটা নিয়ে ফেলছে। আমার কথা হচ্ছে কি, ওই লাহিড়িপাড়া আমি যখন আমাদের সাবেক সভাপতি শৈলেন স্যারও গেছিলেন, আমিও গেছিলাম, তো ওখানে একটা কথা বলছিল বিএসএফের বড় অফিসার, যে বড় অফিসার আসবে, আমিও ভিতরে গেলাম, যা বলতেছে যে মানে এখানে কি ঘটনা কি, তোমাদের সমস্যাটা কি। তখন বলতেছে যে আমাদের এখানে দোভাষী আরেকজন আছেন, বলতেছে যে আমাদের বাড়ি ঘর লুটপাট হয়ে গেছে, অগ্নিসংযোগ হয়ে গেছে, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে,
সবকিছু শোনার পরে ওই বিএসএফ সাহেব বলছিলেন একটা কথা, আমার মানে কথাটা আমার খুব ভালো লাগছে, যে আপনি চলে আসছেন ঠিক আছে, যে আপনারই তোমারই সাথ তোমারি बीवी कहा, तुम्हारी लड़का लड़की कहा, तुम्हारी टपला टुकली कहा, हाँ बोले तुम्हारी हमारी देशे तो आधार कार्ड है ना, वोडाफोन है ना, तो तुम्हारी देशे तुम्हारे आईडी कार्ड नाम क्या है, कौन से नेशनल आईडी कार्ड है, ये आईडी कार्ड कहाँ है, अच्छा तारपर जहाँ जहाँ तो पंचायत है ना, तो तुम्हारे को चेयरमैन है ना, तो चेयरमैन पैसे पड़ता है, मैंने कुछ नहीं वो तो उधार में जाए মানে এটি থেকে চলে যাওয়া হয়। আসলে এইগুলা ঘটনা আরো ওইটার মধ্যে শয়তান ঢুকে গেছে, তালিকা নেছে কয়েকজন বিপুল সিলেটের নগর কথা সালটরও যাই নে চল যাই হ্যাঁ লালন যায় নাম দেখা যায় মুখে তোর মিলে আজিটা মাসিটা দখল করা হ্যাঁ কথা যদি যাবা কহে তোর তোর তো পাসপোর্ট ভিসা আছে আছে না, আমরা পাসপোর্ট ভিসা মুই 1 বছরে 9 বার 10 বার যাওয়া আসা আমার কুল বাড়িতে গরুতে তেতুলিয়া মানে কি ইন্ডিয়া, তেতুলিয়া কেউ মানে ইন্ডিয়া কেন, হ্যাঁ এইভাবে আমরা মানে সবাই হাসা ঠাট্টা করে চলে আসি না। আসলে ঘটনা হচ্ছে কি আমরা বাস্তবমুখ, আর আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি একটি দল করি, একটা দলের কনভেনার, আমি জাতীয়তাবাদটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। কেন জাতীয়তাবাদটা পছন্দ করি, আমরা জাতীয়তাবাদ শব্দের অর্থটাই আমরা বুঝি না, অনেকেই বুঝি না। এইখানে অনেকে বলে হিন্দুরা, অনেকে বলে সনাতন ধর্মাবলীরা, অনেকে বলে মুসলমানরা, অনেকে বলে খ্রিস্টানরা, অনেকে বলে বৌদ্ধরা, কিন্তু আমার একটা দেশ আছে, এখানে বীর মুক্তিযোদ্ধা আমার ভগ্নিপতি আছেন, 30 লক্ষ মা বোন 2 লক্ষ ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের আমাদের ভূখণ্ড আছে, আমাদের একটা পরিচয় আছে, বিশ্বের কোথাও নেই এতগুলো জীবন দিয়ে ভাষার জন্য যুদ্ধ করে একটা ভূখণ্ড পেয়ে পাওয়া। এই যে ভারতবর্ষ ইন্ডিয়া আছে, ওরাও লিয়াজু কুমুটি করে তারা একটা দেশ দিয়েছে, পাকিস্তানও লিয়াজু কুমুটি করে একটা দেশ দিয়েছে, কিন্তু বাংলাদেশ যুদ্ধ করে মুক্তিযোদ্ধা উনি আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর সেনানী, এরা যুদ্ধ করে মরণ প্রাণ যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে। আমি কিন্তু এই জন্য বলি কতগুলো উদাহরণ দিই, কলকাতায় বলে তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, ওটা তো ইন্ডিয়া পশ্চিমবঙ্গ। পাকিস্তান লাহোরে বলে তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, ওখানে বাংলাদেশের পতাকা উড়ায় না। আমাদের ফেসবুক আইডি যারা আছে ইয়াং জেনারেশন, তারা প্রতিটা দেখতেছে, ভিডিও ফুটেছে। আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলবো না, সনাতন ধর্মাবলী বলবো না, আমি বলবো আমি বাংলাদেশি, আমার পরিচয় একটা, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে বসবাস করি, আমি বাংলাদেশের নাগরিক, আমার পরিচয় একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি হিন্দু বলবো না, কেন হিন্দু বলবো, হিন্দু তো আছে যে পাকিস্তানের সিন্ধু নদ থেকে উৎপত্তি কিছু সংখ্যক, আমি কেন সে হিন্দু বলবো, হিন্দু কোথায়, I am Bangladesh. Yes. I live in freedom country. You live in freedom party. Freedom country. Freedom country. At the present, my freedom fighter. আমার কথা হচ্ছে যে আমরা শারদীয় দুর্গাপূজা আমাদের একটা মহা উৎসব, এটা একটা পারিবারিক পূজা ছিল, এখানে আমাদের সাবেক সভাপতি সাহেব আরো ভালোভাবে বলতে পারবেন, এটা আমাদের এখন এটা একটা সামাজিক পূজায় রূপান্তরিত হয়েছে। আমরা সবাই এখানে দলবদ্ধভাবে পূজাটাকে আরো উদযাপিত করব, কিভাবে আরো ত্বরান্বিত করা যায় এই বিষয়ে বিস্তারিত আমাদের শৈলেন্দা কথা বলছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কোনো ভয় নাই। ওই যে বললাম একটা গণ অভ্যুত্থান, হ্যাঁ একটু সংকোচ, সরকার নাই, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের একজন মালিক, নোবেল বিজয়ী, তিনিও একজন মানুষ, তিনি আমাদের মাঝে উনি দেখেছেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট কিভাবে লাঘবত করা যায়, কিভাবে এটা উন্নতি করা যায়, সেই উনি বুঝেন মর্মে। এবার মনে হয় সাবেক সভাপতি সাহেব আগে মনে হয় 500 কেজি চাউল দিত, এবারে 750 কেজি চাউল দিচ্ছে প্রতি মণ্ডপ, হ্যাঁ পূজা উদযাপন করার জন্য। 750 কেজি চাউল এবার দেওয়া হয়েছে, পুরো 250 কেজি এবার বেশি দেওয়া হয়েছে প্রতিটা পূজা মণ্ডপে। তাহলে ডক্টর ইউনূসকে আমরা আমাদের অন্তরস্থল থেকে অথবা দুনিয়ার শারদীয় দুর্গা মণ্ডপের একজন ভক্তবিন্দু হয়ে তাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করা যায়, তাই না? এখানে আমি আওয়ামী লীগ বলি না, এখানে বিএনপি বলি না, এখানে উনি একজন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে যে আমাদের কাজটা করছে, এই জন্য তাকে একটু ধন্যবাদ দেওয়ার দরকার। তাই আমি পরিশেষে আমরা পূর্বের ন্যায় আরো সুন্দরভাবে পূজা করব, ভয়ভীতি কিছু নাই, আমি বাংলাদেশি, কেন ভয় করব? আর হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, এখানে আমার মনে আমার
বুঝকালীন এখানে কেউ 19-20 কোনো কথা বলে নাই, বলছি কি কেউ কথা বলেন। অতএব আমরা পূর্বের ন্যায় পূজা করব এই আশা ব্যক্ত রেখে সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। এ পর্যায়ে কে আপনি কিছু বলবেন? একটু দুইটা কথা বলেন। আচ্ছা করেন। হ্যাঁ আচ্ছা স্যার আপনি কি ওনার ঘোষণা করবেন? এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন অত্র ইউনিয়ন 4 নং কামাত কাজল ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2024 আমাদের দুর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সাবেক সভাপতি ও সম্পাদক এবং আমার সামনে ভক্তবৃন্দ এবং আমার সহযোদ্ধা যারা এখানে উপস্থিত, মুসলমানদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি আদাব ও নমস্কার। আজকে বলার আছে অনেক কিছু। দাদা আমাদের একসাথে লেখাপড়া করছি, ওনার চেয়ে আমি সিনিয়র, লেখাপড়া করছি হাই স্কুলে অনেক, আজকাল পরিচয় তার সাথে না আমার। পূজা সম্বন্ধে বলবো আমি। পূজা তো এখন আগত বাজার হয়েছে, এই পাশে ফাঁকাখানত বাজার, জুলাফির বাজার, গান হয়েছে, এখানে গান শুনতে যাচ্ছে। হ্যাঁ যারা দলুয়া তো দাদা হয়তো গান তো লাগায় কেউ, লক্ষ্মী পূজা লাগাবে পড়ে হইল। তার জন্য পূজা উপলক্ষে বলতে চাই, পূজা আপনারা নিঃসন্দেহে করবে, নির্ভয়ে করবে। সরকার নাই কি হয়েছে, এলাকাবাসী আমরা আছি। আমার দলের যারা এখানে আমার 7 নম্বর ওয়ার্ডের যারা যুবদল, ছাত্রদল, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, পার্শ্ববর্তী ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সবাই আপনাদেরকে সহযোগিতা এবং এখানে পহরা দিই। এক কথা, কোনো অসুবিধা যদি হয়ে থাকে, খালি আমার সহযোদ্ধা আছে রবীন ভাই, খালি একটু জানাবেন। ওদের নিস্তার নাই, কেন আমার তারেক রহমানের নির্দেশ সারা বাংলাদেশে পূজা মণ্ডপ যারা পরিচালনা করবে ওদের সহযোগিতা করেন। যদি আপনারা আর্থিক সহযোগিতা চান, আমরা যতটুক সাহায্য করবে আমরা করবো, এটা কথা দিতে পারি। আর কি অনুভূতি আমার বীর মুক্তিযোদ্ধার সাথে আমার দুইজনে আর কি ফাজলাম আজ সেই পাকিস্তান আমল থেকে, স্বাধীনের পর থেকে না, ওনার সাথে সম্পর্ক পাকিস্তান আমল থেকে। হ্যাঁ হ্যাঁ কথাটা বুঝি, পাকিস্তান আমল থেকে ওনার সাথে সম্পর্ক। স্বাধীনের পর তো আসিল স্কুল, এলা কথাটা কইবা গেলে 71 সালে খেলা যেটা ছাত্র, তারপর 71 লেখাপড়া কোনো নেই, 72 কোনো নেই, 73 নাই, 74 নেই, 75 সালে আবার ক্লাসে যেতে নিয়েছে। তারপর দাদা খন্ডকর তখন থেকে 75 সাল থেকে পরিচয়, এখন না। এই দাদানগর 75 সাল থেকে পরিচয়। তার জন্য পূজা তখন থেকে আমি যতক্ষণ এই ল্যাংটা থেকে বেরোই তখন থেকে পূজা আগে তো ধুমধাম